কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি।
আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। চিন্তা করো না অনিতা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনয়, কিছুই ঠিক হবে না। মন খারাপ করার কোনো দরকার নেই অনিতা। মন খারাপ হবে না তো আর কি হবে বিনয়? কি কি করিনি আমরা বলো? পুজো পাঠ করেছি, দান করেছি, গরিবদের সাহায্য করেছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েও দেখিয়েছি, কিন্তু পেলাম কি এটা? আমরা তো মা বাবা হওয়ার জন্য একেবারে যোগ্য, তাহলে কেন হতে পারছি না সেটাই জানি না। মনে হয় আগের জন্মে আমার হাতে কোনো পাপ হয়েছিল হবে, যে কারণে আমি এই জন্মে মা হতে পারছি না। তুমি তুমি আমাকে বিষ খাইয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আর আমি। অনিতা, এসব কি যাতা বলছো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ধৈর্য ধরি বিনয়? কিভাবে বলো না, কিভাবে ধৈর্য ধরি আমি? আমি আমি যখন কোনো বাচ্চাকে দেখি না বিনয়, তখন খুশি হওয়ার জায়গায় কান্না পায় আমার। নিঃসন্তান হওয়ার দুঃখ এত বেশি কষ্ট দেয় যে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিতা, তুমি সামলাও নিজেকে। এসব কি যাতা কথা বলে যাচ্ছ? কান্না বন্ধ করো, চুপ করো এবার। তুমি আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু আমি জানি যে তুমিও ভেতর থেকে কষ্ট পাও, সেটা ভেতরেই চেপে রেখেছো। কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যদি তার ভাগ্যটা আমার থেকে ভালো বেরোয়, এটা করলে অন্তত তুমি তো বাবা হওয়ার খুশিটা উপভোগ করতে পারবে। না অনিতা, না, এরকম মোটেই হতে পারে না। আমাদের সম্পর্ক বিয়ের থেকে অনেক বেশি দামি, ভালোবাসার বন্ধন এটা। সে যাই হোক না কেন, আমি অন্য কাউকে বিয়ে করব না। জল খাও। ঠাকুর সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি একটা কথা বলি। বলো। আগে ওই গ্রামের বাইরে শ্মশানের কাছে এক তান্ত্রিক বাবা এসে বসেন। আমি শুনেছি যে উনি তার শক্তি দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমার পুরো বিশ্বাস যে ওনার আশীর্বাদে আপনারা সন্তানের সুখ অবশ্যই পাবেন। ব্যাস এটাই বলার ছিল ঠাকুর সাহেব। তোর জিভটা একটু বেশি চলতে লেগেছে প্রিয়াঙ্কা। কে তোকে অধিকার দিয়েছে আমাদের কথার মাঝে নাক গলানোর? চল যা এখান থেকে। কেন বকছো তুমি এই বেচারি অনিতা? এ তো আমাদের ভালোটাই চাইছে। যখন এত লোকেদের কথা শুনলাম, তখন এর কথাটাও মেনে দেখতে কিছু সমস্যা নেই। দেখিয়ে নি একবার তান্ত্রিক বাবাকে, হতে পারে সেই কিছু চমৎকার করে দেয়। তান্ত্রিক বাবা শুধু রাতের বেলায় দেখা করেন। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম হ্যাট 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 স্বাহা। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম হ্যাট লিম হ্যাট স্বাহা। কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? বাবা, আমরা সন্তানের মুখ দেখার ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছি।
যে জন্য আমরা সব জায়গায় গিয়ে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু আমরা নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আপনি আমাদের শেষ সম্বল বাবা। বাবার ঘরে যে কেউ আসে সে কখনো খালি হাতে বাড়ি ফেরে না। তোমরা সন্তান চাও? ঠিক আছে, দিয়ে দেবো আমি তোমাদের সন্তান। আর কিছু? আপনি সত্যি বলছেন তো বাবা? বাবা কখনো মিথ্যে কথা বলে না মূর্খ মেয়ে। যদি তোর মনে এত বেশি সন্দেহ থাকে তাহলে রাস্তা তোর সামনে আছে, যেভাবে এসেছিস সেইভাবে ফিরে যা। না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি যা বলবেন আমরা তাই করব। ভালো করে ভেবে নে, এখনো সময় আছে। কারণ একবার যদি তোমরা আমার বলা রাস্তায় পা দিয়ে দাও তাহলে ফেরাটা অসম্ভব হবে। আপনি আমাদের রাস্তাটা বলুন বাবা, কি করতে হবে আমাদের? বলি দিতে হবে। বলি? আমরা তৈরি আছি বাবা, বলুন। বলি ছাগলের দিতে হবে নাকি মুরগি? বাবা আগেই বলেছিল যে রাস্তা খুব কঠিন, তোমরা এসব করতে পারবে না। আমরা ঠিক বুঝলাম না বাবা। তাহলে বোঝো, বলিটা ছাগল অথবা মুরগির নয়, একটা মানুষের দিতে হবে। মানুষের বলি? মানুষের বলি? হ্যাঁ, মানুষের বলি। একটা মেয়ের বলি, তাও আবার এমন একটা মেয়ের যার জন্ম অমাবস্যার দিনে হয়ে থাকবে। কিন্তু আমরা এরকম একটা মেয়েকে কোথায় খুঁজবো বাবা? তার জন্য তো আমি আছি। ওম হিম ক্লিম ব্যাট স্বাহা। এই মেয়েটাকে নিয়ে এসো আমার কাছে। এ তোমাদের আশেপাশেই থাকে। কাজের মেয়ে প্রিয়াঙ্কার ছবি বাবা। এই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। এর বলে আমরা কিভাবে দিতে পারি? বলেছিলাম না, রাস্তা খুব কঠোর। কঠোর হতে পারলে তবেই সন্তানের মুখ দেখতে পারবে। যে রাস্তা দেখিয়েছে সেই তোমাদের আসল নিয়তি। বেশি ভেবো না, জীবন মরণ তোমাদের হাতে নেই। যার কপালে যতদিন লেখা আছে সে ততদিনই বাঁচবে। বাবা ঠিক বলছেন বিনয়, যার কপালে যতদিন সে ততদিনই বাঁচবে। আমরা তো কেবলমাত্র মাধ্যম। আর এরকম করে আমরা যদি সন্তানের সুখ পাই তো এতে ভুলটা কোথায়? এসে গেছেন আপনারা? বাবা কি বললেন ঠাকুর সাহেব? উনি বললেন যে আমরা মা বাবা হতে পারবো। তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। তুমি খুব ভালো কাজ করেছো আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে পাঠিয়ে। যদি মেয়ে হয় তাহলে আমরা তোমার নামের মতো একটা সুন্দর নাম রাখবো, প্রিয়া। আপনি খুব ভালো ঠাকুর সাহেব, যে আপনি গরিবকে এত সম্মান দিচ্ছেন। আপনাদের কাজটা ঠিকভাবে হয়ে যাক ব্যাস, আমি গোটা গ্রামে প্রসাদ খাওয়াবো। প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, এই আপনি কি বলছেন ঠাকুরাইন দেবী? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আচ্ছা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। 1 মিনিট প্রিয়াঙ্কা, এইসব শুধু তোমার কারণেই হচ্ছে। এই খুশিতে আমি এই লাড্ডু নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। হা করো, হা করো। ঠাকুরাইন দেবী, আমাকে দিন না, আমি নিজে খেয়ে নেব। আমি বললাম না, হা করো। ঠাকুরাইন দেবী, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমার বিপি কমে গেছে। কোনো ব্যাপার নয় প্রিয়াঙ্কা, তুমি এখানে বসে পড়ো, একটু বিশ্রাম নিয়ে চলে যেও। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভট ভট স্বাহা। এটা আপনি কি করছেন বাবা? ঠাকুর সাহেব, ঠাকুরাইন দেবী, এ আপনারা কি করছেন? আপনারা কোথাও তান্ত্রিকের টোটকা শুনে আমাকে মারতে যাচ্ছেন না তো?
না না, এটা ভুল করছেন, এরকম করবেন না। আমাকে মারবেন না, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমাকে যেতে দিন ঠাকুরাইন দেবী, আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাদের অনাথ করবেন না। অনেক হয়েছে মেয়ে, তোকে শয়তান নতুন সৃজনের জন্য বেছে নিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, খুশি হয়ে যা। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা? অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। অনর্থ? কিরকম অনর্থ বাবা? এটা কি হচ্ছে বাবা? মূর্খ লোক, সবকিছু দেখেও কিছু বুঝতে পারছিস না? আমার তান্ত্রিক বিদ্যা উল্টো পড়ে গেছে। তোমরা সবাই কি ভেবেছিলে? আমাকে বলি দিয়ে আমার বাচ্চাদের অনাথ করে তোমরা সন্তানের সুখ পেয়ে যাবে? এটা আমার ভুল ছিল যে আমি তোমাদেরকে এই ভণ্ডামি তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি মরেছি, এবার তোমরা সবাই মরবে। না, আমি তোমাকে এমনটা করতে দেব না। ওম হ্রিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম ব্লিম ভ্যাট স্বাহা। না প্রিয়াঙ্কা, আমাদের ক্ষমা করে দাও। আমরা সন্তান পাওয়ার জেদে অন্ধ হয়ে গেছিলাম, ক্ষমা করে দাও আমাদের। ভালো কর্ম যারা করে তারা ভগবান দেখতে পায়, আর যারা খারাপ কর্ম করে তারা পায় অকাল মৃত্যু। যদি খারাপ কাজ করো তখন পরিণামটা খারাপই হবে। ভাই, তোরা কি জানিস আমার মাথায় একটা দারুণ গল্প ঘুরে বেড়াচ্ছে, শোনাবো নাকি? মনে হচ্ছে তোর একটু বেশি হয়ে গেছে। না 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 ভাই, তোর দিব্যি কিচ্ছু হয়নি আমার, আর এখনো তো একটাই বোতল খেয়েছি। তোর ভাই তো একবারে 10টাও শেষ করতে পারে। হ্যাঁ, তোরা শুধু এবার আমার গল্পটা শুনে নে। ভাই, তোর কাছে হাত জড়ো করছি, তুই কিচ্ছু বলিস না, তুই একটু চুপ কর আর পরের বোতলটা খোল। তোর এই বাজে গল্প শুনে আমার মাথা আমি খারাপ করতে চাই না। আরে গল্প তো আমাদের এই সবার ভাই মোহিত ভাই ভেবে রেখেছে, যখন সেটা হবে না বাহুবলীর রেকর্ডও ভেঙে দেবে। এইভাবে ফিল্ম তৈরি হয় নাকি? আরে বাবা, হিরো হিরোইনও তো লাগবে, টাকা লাগাবে এরকম প্রডিউসারও তো চাই। আরে শোন, আমার নাম মোহিত রে, প্রডিউসার তো এমনি জোগাড় করে ফেলবো। আর হিরো হিরোইনের ব্যাপারটা, হিরো নিয়ে নেবো যে কাউকে, আর হিরোইন তো আমাদের প্রিয়াই হবে। ও শিট, প্রিয়ার কথা বলতে মনে পড়লো, ও তো আমাকে আজ ওর বাড়িতে ডেকেছিল। আমি যাচ্ছি, এর পরেরটা তোরা দুজনে দেখে নে। বাহ গুরু বাহ, প্রিয়ার কথা মনে হতেই আমরা বন্ধুরা পর হয়ে গেলাম। আরে ভাই, সুন্দরী মেয়েরা এরকমই হয়ে থাকে, আর সেই চক্করে ভালো বন্ধুও শত্রুই হয়ে যায়, মানে নিজের সবাই পরপর মনে হয়। আরে ইমোশনাল অত্যাচার কাকে করছিস? পানের মতো চিবিয়ে না থুতু ফেলে দেবো, সাবধানে কথা বল। তোর এই হাসির পেছনে রাগ লুকিয়ে রেখেছিস। ফালতু কথা কিন্তু বুঝে শুনে বল ভাই, তোরাও তো যাস, হ্যাঁ, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, আমি কখনো আটকেছি নাকি? না তো। এবার যখন আমি যাচ্ছি তখন রেগে যাচ্ছিস কেন? হায় হায়, ওর মুখটা তো দেখ একবার, খুশিতে ওর গাল একেবারে গোলাপি হয়ে যাচ্ছে। ভাই ভাই, আমি তো প্রিয়াকে ভোজপুরি সিনেমার নাম্বার 1 হিরোইন বানাতে চাই। ও যদি একবার একটু ওর কোমরটা দোলায় না, তাহলে গোটা ইন্ডাস্ট্রি যেন দুলে ওঠে একেবারে। আইটেম বোম তৈরি করতে চাই আমি ওকে ভাই, মন থেকে। বোম তো প্রথম থেকেই ভাই, তুই যদি একটু শিখিয়ে পড়িয়ে নিস তাহলেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বল, দিব্যি খেয়ে বলবি, আমাদের সকলের দিব্যি রইল। তুই ইদানিং প্রিয়ার ওপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিস, ব্যাপারটা কি গুরু? দেখ ভাই, তোরা না হাসবি না,
ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করেছি। বোতলের দিব্যি, ওর মধ্যে তোদের বৌদি হওয়ার 36টা গুণ রয়েছে ভাই। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু তুই তোর নিজের মধ্যে রাক্ষসটাকে কি করবি? বিয়ের কিছুদিন পরেই যদি ও জেগে ওঠে তাহলে? আরে তখন এটা তখন বুঝবো, আপাতত তো আমাকে এখন প্রিয়ার কাছে যেতে হবে। আরে ভাই তুই যা, কিন্তু যাওয়ার আগে ভাই প্রিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে অন্তত দিয়ে যা। একদিন নয় ওর সাথে দেখা করে তোর একটু প্রশংসা করে দেব যে তুই কত ভালো। হ্যাঁ ভাই ভীষণ বাজে তোরা, জানিস তো। এনিওয়েজ, লাল চক বাংলো নাম্বার 4। চল এখন টাটা, বাই বাই, গুড নাইট। কি ব্যাপার? হ্যাঁ, পুরো ফুলসজ্জার মতো সবকিছু সাজিয়ে রেখেছে তো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি এখানে মোহিত, আর অনেকক্ষণ ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তোমার এই ওয়েলকাম আমাকে কত খুশি করেছে। আমি সারা জীবন এই ওয়েলকাম ভুলতে পারবো না। ভোলার জন্য বেঁচে থাকলে তবে তো ভুলবে। এ তো ইন্দু। হ্যাঁ, আমি ইন্দু। তোমার কি মনে হলো তুমি ফোনে এতদিন ধরে প্রিয়ার সঙ্গে কথা বলছিলে? ফোনের মধ্যে প্রিয়া নয়, আমি ছিলাম। আর এটা আমার বাড়ি, যেখানে থেকে আমি মডেল হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম, যেটা তুমি নষ্ট করেছো। এবার আমি তোমায় নষ্ট করব। আমি শেষ করব তোমায়। ইন্দু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ প্রিয়া। শুভম, আমি কাল রাত থেকে মোহিতকে কল করছি। ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় আছে ও? এটা কিভাবে সম্ভব? কাল রাতে তো ও তোমার বাড়িতেই গিয়েছিল। তোমার কাছে যদি না যায় তাহলে ও কোথায় গেল? ঠিক আছে, আমি খবর নিয়ে তোমায় ফোন করছি। বাই। আরে তুই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে এক্ষুনি প্রিয়া ফোন করেছিল ভাই। ও বলল যে কালকে রাতে মোহিত নাকি ওর বাড়িতে যায়নি, আর এখন ওর ফোনও নট রিচেবল। আমি মোহিতের ব্যাপারেই তোর কাছে বলতে এসেছি। মোহিতের লাশ শহরের বাইরে জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? তুই সাত সকালে বোকা বানানোর জন্য আমাকেই পেলি নাকি? হ্যাঁ, সত্যি বলছি ভাই, মোহিত মারা গেছে, ওকে খুন করা হয়েছে। খুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এমন কোন শত্রু থাকতে পারে যে ওকে এত নিষ্ঠুরভাবে খুন করেছে? চল আমরা প্রিয়ার কাছে যাই। ও যাই বলুক না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের প্রশ্নের উত্তর ওর বাড়িতেই লুকিয়ে আছে।
ভাই, প্রিয়া এরকম একটা পোড়ো বাড়িতে থাকে নাকি? জানি না ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভম, এই এই ওর ফটো এখানে কি করছে? কার ফটো? আরে ওর ফটো। এটা তো ইন্দুর ফটো, কিন্তু ইন্দুর ফটো প্রিয়ার বাড়িতে কিভাবে এলো? আর প্রিয়াই বা কোথায়? আমি প্রিয়াকে ফোন করছি। হ্যালো প্রিয়া, আমরা তোমার বাড়িতে আছি, তুমি কোথায়? প্রিয়া, এই বাংলো নাম্বার 4 তোমার নয়? না, আমার বাংলোর নম্বর তো 8। কিন্তু মোহিত তো তোমার এই অ্যাড্রেসের কথাই বলেছিল। ঠিক আছে ছাড়ো, তুমি এখন তাড়াতাড়ি বাংলো নাম্বার 4-এ চলে এসো। আরে কিন্তু আমার অডিশন আছে তো। কেটে দিল। 4 নম্বর বাংলোতে এমন কি আছে যে আমাকে ওখানে ডাকছে? আর এই মোহিতকে ফোনেও তো পাচ্ছি না। কি বললো কি ও? ভাই, কোনো বড় একটা গোলমাল হয়ে গেছে। প্রিয়া তো বলছে যে ওর বাংলোর নাম্বার হলো 8, এটা ওর বাংলো নয়। এটা কিভাবে সম্ভব? হ্যালো গাইস। থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ, এসে গেছি। কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে যেন তুমি সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখছো। ওসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো, তুমি কি ওই মেয়েটাকে চেনো? এটা এটা আবার কে? আর তোমরা দুজন এখানে কি করছো? কোনো নতুন শুট প্ল্যান করছো বুঝি? না প্রিয়া, আমরা কোনো শুটিং এর প্ল্যান করছি না। শুট প্ল্যান করছো না? তাহলে তোমরা এখানে কি করছো? আচ্ছা ছাড়ো, মোহিত কোথায় আছে? ও মারা গেছে। এটা কি ধরনের মজা? এটাই সত্যি প্রিয়া, মোহিত সত্যিই নেই আর। আর মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে ও এই বাড়িতে এসেছিল। না, এটা হতে পারে না। যা হতে পারে না সেটাই হয়েছে প্রিয়া। না, এটা মিথ্যে। মোহিত মারা যেতে পারে না। আমরা তো বিয়ের প্ল্যান করছিলাম। নিজেকে সামলাও প্রিয়া, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো যাবে না। তুমি তোমার বাড়ি যাও, আমাদের একটা জায়গায় যেতে হবে। ভাই, এটা তো সেই জায়গাটাই যেখানে আমরা আমাকে খুন করে পুঁতে দিয়েছিলি। ইন্দু? ইন্দু? হ্যাঁ, আমি 6 মাস আগে নিজের গ্রাম থেকে হিরোইন হব বলে সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু তোমাদের মতো শয়তানেরা আমাকে ঠকিয়েছ। আমার স্বপ্নের সঙ্গে সঙ্গে আমার সম্মানও লুট করে আমায় খুন করেছ। এবার তোমাদের পালা। কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে যদি খেলো, তার আত্মা তোমাদের মতো শয়তানদের কখনো ছেড়ে কথা বলবে না, প্রাণে মেরে ফেলবে। মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয়। আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয়। একটা গভীর অন্ধকার রাত ছিল। একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। তখনই ঝাড়কে চিরে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে। ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে। ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল, এ কি, আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে। মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বুড়ি হয়ে যাব। না না না, এটা হতে পারে না। আমি বুড়ি হতে পারি না, মোটেই বুড়ি হতে পারি না আমি। আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই। ডাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয়, কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না। ঘরের সব দরজা বন্ধ পড়েছিল। তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল। ও ঘুরে দেখল, তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল। কি ভাগ্য আমার,
শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে। এখন আমি এর রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব। দাঁড়াও, আমার খিদে না মিটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ? দাঁড়িয়ে যা ডাইনি, আর এই গ্রাম থেকে দূরে চলে যা, না হলে আমি তোকে মোটেই ছাড়বো না। ডাইনিকে মারাটা মুশকিলই নয়, অসম্ভব কাজ। মূর্খ তান্ত্রিক, এখন তুই বাঁচবি না, আর না এই গ্রামবাসীরা। ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির ওপরে ছুঁড়ে ফেলে দেয়। ডাইনি কষ্টে ছটফট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো। ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি কাউকে কিচ্ছু করব না। এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না। তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে, যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দী হয়ে যায়। তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুয়োর কাছে গিয়ে পৌঁছয়। আজকের পর তুই এই কুয়োতে বন্দী থাকবি, যতক্ষণ কেউ তোকে এখান থেকে বার না করে দিচ্ছে। এই রনিত, কি যে কেঁদে বেড়াস? তুই এখানে মুখ ঝুলিয়ে কেন বসে আছিস? আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই, কারোর শ্রাদ্ধে নয়। জাস্ট চিল ইয়ার। ভাই, যবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনির কুয়ো রয়েছে, আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয়, ব্যাস তখন থেকেই আমার কেরোসিন অবস্থা ভাই। আরে গ্রামের লোকেরা মূর্খ হয়, সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির ওপরে আজ অব্দি বিশ্বাস করে। যাই হোক, ঠিক আছে, ডাইনি হোক বা ডাইনির মা, ওর সাথে আমরা করব তাম্মা তাম্মা। কি বন্ধুরা? ঠিক বলেছিস। রনিতের কথাগুলো একদম সত্যি ছিল, কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল। এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল। জল শেষ হয়ে গেছে, আমি জল নিয়ে আসছি। ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল। তখনই ও সামনে একটা খুঁটিতে অনেকগুলো বাদুড়কে ঝুলে থাকতে দেখতে পায়, আর তারপর ওই সব বাদুড়গুলো ওখান থেকে যেই না উড়ে চলে গেল, ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখলো। বোর্ডে লেখা ছিল সাবধান, ডাইনির কুয়ো, এই কুয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ। আজ পৃথিবী কোত্থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে। ভগবানই জানে এই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে। ভিকি একটা গাছের ডাল ভাঙে, সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুয়ো থেকে জল বার করতে লাগলো। তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ভিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না। ভিকি ঘাবড়ে গিয়ে, কে আছে ওখানে? মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়োতে ফেলে দিয়েছ হবে। আমি আবার ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। দেখ তান্ত্রিক, আমি আবার ফিরে এসেছি। ওর পেছনে কি হচ্ছে
সেটা না জেনে ভিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল। ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয়ে থেমে যায়। তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায়, আর তখনই ও ভিকির পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ভিকি অনুভব করে ফেলল যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ও একটু ভয় পেয়ে গেল। তা সত্ত্বেও ভয়ে কাঁপছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো, আর খুব খারাপভাবে শক লেগে চোখ খোলা হয়েই রয়ে যায়, যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল। কুয়োর ওপরে বাতাসে একটা বুড়ি খুবই মারাত্মক ডাইনি, যে ওকে দেখে জোরে জোরে হেসে যাচ্ছিল। ভিকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও বেশি দূর যেতে পারল না। ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে জোরে টেনে নিল। আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়রাও দৌড়তে পারবে না, তাহলে তুই আর কি জিনিস রে? হ্যাঁ, কত যুবক আর গরম রক্ত। আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তুমি এই জল খেয়ে নাও। আমি জল নয়, রক্ত খাই। তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িসনি নাকি রে? রক্ত চুষে খাওয়া ডাইনি আমি, যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায়। এবার আমি তোর রক্ত খাবো। হঠাৎ ডাইনির জিভ খুব ধারালো হয়ে যায়, আর একটা ঝটকায় ভিকির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ওর ধড় থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো। রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায়, আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায়। এই ভিকি কোথায় মরে গেল ভাই? অমিত, মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে। ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে। অমিত ওই দিকে তাকিয়ে দেখল ঝাড়টা একটু নড়াচড়া করছিল না। ও বলল, কোথায় নড়ছে? ওখানে তো কিছুই নেই। ভয় পাস না, বাতাসে নড়ছিল হয়তো। কিন্তু বাতাস তো একটুও বইছে না। দেখ, একটাও পাতা নড়ছে না। ভাই, তুই খুব বেশি ভয় পাস। কোনো জন্তু হবে, আমাদের দেখে ভয় পালিয়ে গেছে। তুই টেনশন নিস না, চল চিল মার यार। কিন্তু রনিত তো টেনশন নিয়ে ফেলেছিল। বাঁচাও, 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 বাবা, বাঁচাও। ওর বন্ধু ওকে ছটপট করতে দেখছিল। অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়লো। রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করলো। তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায়। এই কারণে অমিত আর সনজিৎ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামলে নেয়, আর ওদের নজর রনিতের দিকে চলে যায়। রনিতের মাথা ধড় থেকে উধাও ছিল। এটা দেখে অমিত, সনজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায়। দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনির চুল বেরিয়ে আসে, আর ওই চুলটা ওদেরকে ধরে কুয়োর দিকে টেনে নিয়ে চলে যায়। দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনির চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল। আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি। মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায়, তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে। সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না। কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে। আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়?